পানিহাটি হাসপাতাল জলমগ্ন, আর সেই জলমগ্ন হাসপাতালের ছবি তুলতে বাধা দেওয়া হলো নিউজ 18 বাংলার প্রতিনিধিকে। লাইভ অবস্থা খারাপ। বাইরে চলুন না, বাইরে চলুন না, গালাগালি দিচ্ছেন। ওইটাকে এবার এরকম হাত দিয়ে আমি ধরুন, ভাঙুন, এই যে আমি ধরে রেখেছি, ভাঙুন ভাঙুন। আপনি বাইরে যান দাদা। আমি পেশেন্ট, আমি পেশেন্ট, আমি এখন ডেট আর কোনো সময় না, ওনারা করুক না, আমাদের পেশেন্ট তো হচ্ছে, কথাটা শুনবেন। অবশ্যই আমার পেশেন্ট তো হচ্ছে, আমাদের অর্ডার আছে, আমাদের পেশেন্ট তো অসুবিধা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, তোমার কাছ থেকে বোঝার চেষ্টা করব বাধা দেওয়ার কারণটা কি, কি কারণে তারা বাধা দিলে, এনারা কারা? দেখো, এটা হচ্ছে হাসপাতালে পানিহাটি হাসপাতালে যারা নিরাপত্তা করেছেন তারা কিন্তু হাসপাতালের ছিলেন এবং আমাদের কাছে যখন খবর ছিল যে এই ধরনের অর্থাৎ পানিহাটি হাসপাতালের মধ্যে যে জলমগ্ন, সেই জলমগ্ন জায়গা এবং ওয়ার্ডের মধ্যে শৌচালয়ের যে জল, সেই জল কিন্তু ওয়ার্ডের মধ্যে ঢুকে গিয়েছে এবং তারপরে কিন্তু যারা রোগী এবং রোগীর পরিবার তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা খবরটি যখন ঘটনাস্থলে যাই সেই সময় কিন্তু যারা নিরাপত্তা রক্ষী রোগী তারা আমাদের হাসপাতালে দিতে বাধা দেন। ভেতর থেকে রোগী এবং রোগীর পরিবাররা কিন্তু আমাদেরকে বারংবার বলে আপনারা আসুন, আমাদের নিরাপত্তার ব্যাপার বিষয়টা দেখুন। এবং আমরা যখন দেখতে যখন আমাদের বাধা দেয় এবং সেই জায়গা থেকে রোগীর পরিবার আমাদেরকে নিয়ে ভেতরে ঢোকেন এবং সেখানে কি দেখা যায় এই বিছানায় অর্থাৎ যিনি বেডে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে পুলিশ মহিলা বেডে ঢুকে যাওয়া রয়েছে সেই বেডের নিচের জলে বেশ ধন্যবাদ সুবীর। হাসপাতালের মধ্যে জল রয়েছে, চান করতে পারছি না। কেন? ওয়ার্ডে জলে ভরে গেছে এখন। আচ্ছা, দুপুরবেলা চানও করতে পারছি না ঠিক মতন। ওয়ার্ডে জল ঢুকে গেছে আর সব পেশেন্টের গামলা ফামলাগুলো সব একত্র হয়ে ভাসাভাসি করছে। চটি খুলে রাখা যাচ্ছে না, লোকে বেডের মধ্যে চটি তুলে রাখছে। এখানে পেশেন্ট আসে সুস্থ হওয়ার জন্য, সেখানে এই যে জলের অবস্থা, এতে তারা অসুস্থ হয়ে যাবে। পেশেন্ট পার্টি দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কোনো বসার কোনো ব্যবস্থাই নেই। এই যে 1-1.5 ঘন্টা তো জলের মধ্যে দাঁড়িয়ে আছি। রেমালের বিপর্যয়, আর এই বিপর্যয়ের মধ্যেই সাগর দ্বীপে ভোট, যেখানে প্রভাব পড়েছে সব থেকে বেশি, আর সেখানেই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং বয়স্কদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হলো। আপনারা দেখছেন সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে আধিকারিকেরা বাড়ি গেলেন এবং সেই বাড়িতে গিয়ে তারা ভোট নিলেন। যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিত্ব এবং বয়স্কদের বাড়িতে গিয়েই ভোট নেওয়া হলো। সাগর দ্বীপের ছবিটা, গঙ্গাসাগরের ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। ভোট দিলেন গৌরী হেমব্রম। গতকালই তিনি ফিরেছেন ত্রাণ শিবির থেকে বাড়িতে এবং তারপরেই ভোটও দিলেন তিনি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, প্রশাসনের কতটা সহযোগিতা চোখে ধরা পড়লো? হ্যাঁ দেখো, একদমই আজকের সকাল থেকে যেভাবে একদিকে ঝড় এবং প্রবল বৃষ্টি হয়েছে গঙ্গাসাগরে, এবং তারই মাঝে কিন্তু আজকের যে এই যে ভোট, বয়স্ক এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে আজকের ভোট নেওয়া হয়, বাড়ি বাড়ি ভোট নেওয়া হবে, সেই ডেটটাই ছিল। এবং তুমি জানো শেষ দফার নির্বাচন আর কয়েকদিন বাকি। একদম প্রশাসন কিন্তু সব দুর্যোগ মাথায় নিয়ে এবং সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে একদম, যেটা দেখা গেল গঙ্গাসাগর যে গ্রাম রয়েছে সেই গ্রামের একদম গৌরী হেমব্রম বলে যে 85 ঊর্ধ্ব বয়স, সেই মহিলার বাড়ি কিন্তু তারা পৌঁছে গিয়েছেন। সেই মহিলা, বয়স্ক মহিলা একদম ঝড়ের জন্য কিন্তু অন্যত্র তারা হয়েছিলেন, রাতেবেলা অন্যত্র ছিলেন, যে ত্রাণ শিবিরগুলো ছিল সেখানে কিন্তু ছিলেন। কিন্তু সকাল হতে তিনি বাড়ি ফিরেছেন। তারপর তার বাড়িতে ঠিক আমরা যেটা দেখলাম 12টা নাগাদ তার বাড়িতে কিন্তু সেন্ট্রাল ফোর্স সমেত এবং নির্বাচন কমিশনের লোকরা যায় এবং ভোট গ্রহণ করেন। এবং শুধু তাই নয়, সাগর ব্লকের আজকে যেটা ব্লক অফিস থেকে যেটা তথ্য পাওয়া যাচ্ছে, প্রায় 147 জন মোট এরকম বিশেষ চাহিদা সম্পন্ন এবং বয়স্ক ভোটার আজকে কিন্তু ভোটদান করেছে। তৎপরতা, একই সঙ্গে প্রশাসনের সহযোগিতা, সব মিলিয়ে আজ সাগর দ্বীপে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন বয়স্কদের ভোট গ্রহণ হলো। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। এখানে অনেক আগে থেকে এই ডেটটা নিযুক্ত করেছিল বাড়ি বাড়ি গিয়ে ভোট করা। সেই ডেট অনুযায়ী বৃষ্টি থাকা সত্ত্বেও
পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও আমরা ভোট নিতে এসেছি। ভোট নেবার জন্য লোক আসছিল। ভোট দিলেন? হ্যাঁ, কালকে কি পরিস্থিতি ছিল? ওই যে ঝড় বৃষ্টি হচ্ছিল, তবে একটু কমেছে। তার মধ্যে এনারা এলেন? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ ইলেকশন তো টাইমের করতে হবে, সেই জন্য আমাদের আগে থেকেই আমরা একটা প্রিপেয়ার্ড ছিলাম যে যতই হোক আমাদের যে শিডিউল আছে ইলেকশনের সেই রকমই হবে। সেই জন্য সেই হিসাবে আজকে টোটাল আমরা 147 জনের বাড়িতে 10টা টিম আমাদের বিভিন্ন ভাগে মানে বিভিন্ন পার্টগুলোতে ওরা আজকে ভিজিট করছে অ্যান্ড ভোট আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এবার আপনাদের যে ছবিটা দেখাবো, জল যন্ত্রণার ছবি। মহিষাদলের তেরপেট খায়, সেখানে জল যন্ত্রণা, একাধিক বাড়িতে জল ঢোকায় সমস্যা, টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে বেহাল নিকাশি ব্যবস্থা। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, এখন কি পরিস্থিতি? প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? দেখো, পরিস্থিতি সেই একই রয়েছে, কারণ আসলে নিকাশি যে বেহাল অবস্থা তা কিন্তু বছর ভরি এরকমই অবস্থা। একটু ভারী বৃষ্টি মানেই কিন্তু সমস্যা বাড়ে। আর এই যে দুর্যোগ চলছে, গতকাল থেকে টানা বৃষ্টি এবং জল দাঁড়িয়ে গেছে, তখন কিন্তু সমস্যা বেশ ভালো রকম হচ্ছে। এবং এই যে মহিষাদল শহর ঘেঁষা এই গ্রাম, তেরপেখা গ্রাম, সেই গ্রামের বিস্তীর্ণ এলাকা একেবারে জলবন্দী হয়ে পড়েছে। শুধু তাই নয়, বাড়ির ভেতরের রুমেও জল ঢুকে যাওয়ার যে ছবি যে দেখাচ্ছি, তাতে দেখবে যে দুর্ভোগ কতটা চরমে উঠতে পারে। এখনও পরিস্থিতি একই রকম রয়েছে। আসলে আবারও বলি, নিকাশি ব্যবস্থা যথেষ্টই খারাপ এবং তা নিয়ে কিন্তু প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছেন মানুষ। কিন্তু কাজের কাজ কিছু না হওয়ার কারণে এই যে দুর্যোগ, সেই দুর্যোগে একবারে সেই যে বেহাল ছবিটা সামনে চলে এলো। এবং আজ সকাল থেকে মানুষজন কষ্ট পাচ্ছেন, তারা বাড়ির মধ্যেই থাকতে পারছেন না, কারণ রাস্তার একেবারে জল ঢুকে গেছে রুমের মধ্যে এবং তারা খাটের ওপর বসে রয়েছে, তক্তপোষ যেটা গ্রামীণ ভাষায় বলে, তার ভেতরে বসে আছে মানুষ, কিন্তু জল পায়ে নিয়েই তাদের হাঁটতে হচ্ছে। এবং এই ভয়ানক ছবিটা মহিষাদল পুরনো বাসস্ট্যান্ড লাগোয়া তেরপেখা গ্রাম রয়েছে, সেই গ্রামের মধ্যে। এবং সেখানে আজকে তারা রীতিমতো ক্ষোভ জানান, কারণ তারা অভিযোগ জানিয়েছেন, লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে। সেটা কিন্তু দিনের পর দিন, তারপরেও কিছু হয়নি। আর না হওয়ার ফলে কিন্তু এই সমস্যা যে ব্যবস্থা নেওয়া হয়নি সেই এলাকায়। ধন্যবাদ সুজিত। জলটা বেড়ে যাওয়ার ফলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ। এইরকম ভাবে খাটে বসে আছি, সব জিনিসপত্র তুলে নিয়ে না পারছি বাথরুম করতে, না পারছি কিছু করতে। আমি বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু কেউ কোনোভাবে কর্ণপাত করছেন না এবং কোনোভাবে সমস্যা সুরাহা করছেন না। সবচেয়ে বড় কথা কি, আমি ইতপ্রাক গণস্বাক্ষরিত একটা আবেদনপত্র জমা দিয়েছি। আমি অসহায় হয়ে আমি আপনাদের সবার শরণাপন্ন হয়ে বলছি, এখনই আমাকে এই জলবন্দী দশা থেকে মুক্ত করুন। যেভাবে এই রাস্তার পাশে অবৈধভাবে বিল্ডিং গুলো হয়েছে এবং তারা সরকারি জায়গায় জবরদখলভাবে বিল্ডিং গুলো বানিয়েছে, সেটা প্রশাসনের সহযোগিতায় হোক, কিন্তু তারপরে তারা কোনো সুরাহা করছে না। ইনারা খেতে পাচ্ছে না। আমি নিজে ব্যক্তিগত বাইরে থেকে রান্না করে এনাদের সহযোগিতা করতেছি, যাতে এনারা খাবারটুকুটা পায়। একের পর এক বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ রেমালে বিপর্যস্ত এই শহর কলকাতাও। রাতেও জল থই থই সেন্ট্রাল অ্যাভিনিউ, টানা বৃষ্টি সকাল থেকে হয়েই চলেছে এবং গতকাল সন্ধ্যে থেকে কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে। জল জমে রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউতে, রেমালের জেরে টানা বৃষ্টি শহর কলকাতায়। একবার সকালবেলার ছবিটা দেখুন আপনারা, এটা দুপুর 3:30টার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। তখনও যেমন জল থই থই পরিস্থিতি সেন্ট্রাল অ্যাভিনিউ, রাত হয়ে গেছে, অর্থাৎ এখন রাত, এখনো জল থই থই সেন্ট্রাল অ্যাভিনিউ, টানা বৃষ্টি রয়েছে কলকাতায়। রেমালের জেরে টানা বৃষ্টি কলকাতা, আর রেমালেই বিপর্যস্ত শহর কলকাতা। সেখানে রাস্তায় জল জমে রয়েছে, কলকাতার একাধিক এলাকায় জল জমে রয়েছে। এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ ছবিটা দেখাচ্ছি, এটা দুপুর 3:30টার ছবি। তখনও কিন্তু জল থই থই পরিস্থিতি ছিল, আর সন্ধে 7:30 তখনও জল থই থই সেন্ট্রাল অ্যাভিনিউ, জল জমে রয়েছে সেখানে। এখন জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ। দুপুর বেলায় দেখিয়েছি আমরা সেখানে জল থই থই পরিস্থিতি, এখনো রীতিমতো জল থই থই, তুমি রয়েছো সেখানেই দাঁড়িয়ে, কি ছবি এই মুহূর্তে সেখানে?
রেমালে বিপর্যস্ত করে শহর কলকাতা এমনটাই বলা চলে। আমি এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ আছি, ধর্মতলার দিকে যে গাড়িগুলো যাচ্ছে শ্যামবাজারের দিকে, সেক্ষেত্রে ছবিটা একবার দেখাবো। রাস্তার উপরে কিন্তু এইভাবেই জলমগ্ন হয়ে আছে এবং প্রত্যেকটি জায়গায় কোথাও 1 হাঁটু সমান জল, কোথাও গোড়ালি পর্যন্ত জল। এবং দুপুর 3:30টার সময় যে ছবি লক্ষ্য করা গিয়েছিল এখনো কিন্তু সেই একই রকম ছবি, অর্থাৎ রেমালের ঝড় যে বিপর্যস্ত শহর কলকাতা এমন বলা চলে। তার কারণ যেভাবে বিপর্যয় হয়েছে, বৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু এখনো পর্যন্ত সেন্ট্রাল এভিনিউর যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এইভাবে জলমগ্ন এবং যে গাড়িগুলো যাচ্ছে প্রত্যেকটি গাড়ি কিন্তু জল পেরিয়ে শ্যামবাজারের দিকে যেতে হচ্ছে। এবং সেন্ট্রাল এভিনিউ যে ক্রসিং, সেই সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এর সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং এখনো পর্যন্ত রাস্তার উপরে কিন্তু এইভাবেই 1 হাঁটু সমান জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং দুপুর 3:30টায় যে চিত্র একেবারে লক্ষ্য করা গেছিল এবং এখন ঘড়ির কাঁটা ঠিক রাত 8:30, কিন্তু এখনো পর্যন্ত একই রকম চিত্র লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রেমালের যে ঝড় বিপর্যস্তর ফলে কিন্তু একেবারে শহর কলকাতা বিপর্যস্ত এমনটা বলা চলে। রাতভর যে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে দুপুর 3:30টায় যে ছবি লক্ষ্য করা গেছিল রাত 8:30, এখনো পর্যন্ত সেন্ট্রাল এভিনিউ পুরো জলমগ্ন। প্রত্যেকটি গাড়িকে, অর্থাৎ ধর্মতলার দিক থেকে যে গাড়িগুলো যাচ্ছে শ্যামবাজার দিকে, শ্যামবাজার থেকে গাড়িগুলো ধর্মতলার দিকে যাচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে একই রকম কিন্তু জলমগ্ন অবস্থায় জল পেরিয়ে একই পরিস্থিতি। কোনোভাবে একটু হলেও জল যে নেমেছে একদমই নয়, কারণ দুপুরের যে ছবি, রাত হয়েছে, সন্ধে পেরিয়েছে, কিন্তু এখনো সেন্ট্রাল এভিনিউতে জল থই থই পরিস্থিতি। অনেক ধন্যবাদ অনু। এবার মেটিয়া বুরুজের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। মেটিয়া বুরুজে বাড়ির ভিতরে জল। দেখুন রেমালের জেরে টানা বৃষ্টি, চারদিনের সমস্যা, একাধিক বাড়ির ভিতর জল থই থই করছে। পাম্প থাকলেও জল, দেখুন বাড়ির ভিতর কিভাবে সেখানে জল ঢুকে গিয়েছে। हम लोग रात भर सो नहीं सके, हम लोग का खाना पीना सब बर्बाद हुआ। और हम लोग का घर में पानी रुक जाता है नीचा की वजह से, ऊपर से पानी छू रहा है। टाली कोला का घर है, हम लोग का झड़ तूफान में सब गिर गया। बहुत परेशानी है, बच्चा पलंग से ऐसे गिर गया है जो बहुत हालत खराब हो गया है। हम लोग का खाना वाना सब बच गया है, बहुत तकलीफ हो रहा है। ঝড়ের তীব্রতাও এত বেশি ছিল এবং বৃষ্টিও হয়েছে। আমাদের ওয়ার্ডে আমরা সেফ হোমও করে রেখেছি, তার সত্ত্বেও ডাকাতি বাগান এবং আরজি পার্টিকুলার সংলগ্ন এরিয়ায় কিছু এরিয়ায় জল জমে আছে। আমি জেট গাড়িও বলে দিয়েছি, লেবাররাও আসছে, ম্যানুয়াল করে জলটা যাবে। কিন্তু এখানে পাম্প পাঠানো হয়েছিল 4 দিন আগে, আমি পাম্প এখানে বসিয়েছি, কিন্তু সেই পাম্পটা পর্যন্ত জলের মধ্যে চলে যাচ্ছে। পাম্পটা যে চালু করতে হবে, সেই চালু করার প্রসেস পাচ্ছে না কন্ট্রাক্টর। তো তার জন্য একটা উঁচু জায়গা আমরা সিলেক্ট করেছি, সেই উঁচু জায়গায় পাম্প রাখা হয়েছে, সেই পাম্পটাও চলবে। এদিকে রেমালের জেরে ক্ষতির মুখে চাষিরা। নিউজ 18 বাংলা গতকালই এই আশঙ্কার ছবিটা তুলে ধরেছিল, আর সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হলো। সিঙ্গুরের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে বুড়িগ্রামে বিঘার পর বিঘা ফসল, সেই ফসলের জমিতে জল ঢুকে গিয়েছে। অর্থাৎ এত বৃষ্টি, সেই বৃষ্টির জেরে জল। গতকালই আমরা নিউজ 18 বাংলায় সেই প্রতিবেদন তুলে ধরি এবং সেখান থেকে আমাদের প্রতিনিধিরা প্রতিবেদন তুলে ধরে। সেখানে আশঙ্কার ছবিটা দেখানো হয়েছিল। অতি বৃষ্টির জেরে জল জমে সেখানে ক্ষেতের মধ্যে ফসল নষ্ট হচ্ছে, জল জমেছে তিল, বাদাম ক্ষেতেও। দেখছেন সেই ছবি, মাথায় হাত, কপালে চিন্তার ভাঁজ চাষিদের। কি অবস্থা দেখুন। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রানা, তোমার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করব এই খবর। গতকাল এই আশঙ্কার খবরটাই আমরা গতকাল দেখিয়েছিলাম, সেই আশঙ্কাটাই তো সত্যি হলো। একদমই তাই প্রিয়াঙ্কা, দেখো সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো। গতকাল কিন্তু আমরা নিউজ 18 বাংলা চ্যানেলে দেখিয়েছিলাম যে এই এলাকার যে চাষিরা বিঘার পর বিঘা যে জমিতে কাটা ফসল চাষ করে, তিল, বাদাম, তারপরে তোমার হচ্ছে পটল, ঝিঙে, বিভিন্ন যে কাঁচা ফসল, সেই কাটা ফসল কিন্তু তারা চাষ করে জীবিকা নির্বাহ করে। বিশেষ করে এই অসময়ে কপি, এই সময় কপি চাষ করে তারা কিন্তু দুটো পয়সা কিন্তু লাভের মুখ দেখে। কিন্তু সেই বৃষ্টি কিন্তু বাদ সাধলো এই কৃষকদের মধ্যে। তোমাকে জানিয়ে রাখি, এই সিঙ্গুরের বুড়িগ্রাম মাঠে বিঘার পর বিঘা জমিতে কিন্তু রীতিমতো জল দাঁড়িয়ে গেছে। যে জল সকাল থেকেই কিন্তু কৃষকরা বৃষ্টির মধ্যে সেই জল তারা বার করার চেষ্টা করছে, কিন্তু কৃষকদের মাথায় হাত, তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। তারা বলছে এই যা বৃষ্টি হলো তাতে কিন্তু ফসল কোনোভাবেই বাঁচানো সম্ভব না। বিশেষ করে যেমন অসময়ে কপি ও পটল, মানে ঝড়ের প্রভাবে কিন্তু এই যে মাচার পটল সেইগুলো কিন্তু ঝরে ঝরে যেমন জমিতে পড়েছে, সেরকম পাশাপাশি যে বাদাম, এই
এই বাদামের জমিতে যদি জল জমে থাকে সেখানে কিন্তু বাদামের ওই বীজতে কিন্তু কল হয়ে যায়, ফলে সেই বাদামটা কিন্তু মাঠে পড়েই নষ্ট হবে, পাশাপাশি তিলও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে এক কথা বলা যেতে পারে রেমালের জেরে এই যে ক্ষতিগ্রস্ত হলো চাষিরা কিভাবে ঘুরে দাঁড়াবে সেটাই তাদের কাছে ব্যাপক লাখ ক্ষতি টাকা। হয়েছে একেবারে। এই ক্ষতি হয়তো সেই ক্ষতিপূরণ দিলেও সামাল দেওয়া যাবে না, চিন্তায় কপালে চিন্তার ভাঁজ। শুধু তাই নয়, মাথায় হাত চাষিদের। অনেক ধন্যবাদ রানা। এই ঝড়ে মাচা পড়ে গেছে, পটল ঝরে গেছে, খুব কষ্টকর, চাষের পক্ষে ব্যাপক ক্ষতি হয়েছে। মানে এই জলটা যে আমরা বুঝতে পারিনি এত ঝড়টা হবে, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার তিল গাছ একদম মাটিতে শুয়ে পড়ছে, তিল পাওয়া যাবে না। আর কপি পচে যাবে, একটা কপি থাকবে না। পটল নিয়ে বাজারে গেছিলাম, বাজারে তো বিক্রি হয়নি, সেই পটল নিয়ে আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের চাষির প্রচুর ক্ষতি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে খরা মতো চলছিল, প্রচণ্ড গরম, এই গরমে ফসলের ক্ষতি হয়েছে। আর অতিবৃষ্টি, আবার অসময় অতিবৃষ্টিতে এটাও ক্ষতি হচ্ছে। কপির গুটি পচে যাবে, পটল অনেক ঝরে পড়ে গেছে, বা পটলের লাল মাকড় যেটা পোকা অতি গরমে সেটা ধরে গাছে ক্ষতি করে দিয়েছে। আবার অতিবৃষ্টিতে এখন আবার ঝড়ে আবার ক্ষতি হচ্ছে। একদিকে রেমালের তাণ্ডব, আর সেই তাণ্ডবের জেরে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে গিয়েছে, উপড়ে গিয়েছে। আর এদিকে রেমালের বিপর্যয়ের মধ্যে দুষ্কৃতীদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, আম গাছ কাটার অভিযোগ, প্রায় 100 গাছ কাটার অভিযোগ। দেগঙ্গার 84 গ্রামের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি জিয়াউল। এরা কারা? এই দুষ্কৃতীদের এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, রাজ্য জুড়ে রেমালের তাণ্ডব চলেছে এবং সেই সুযোগটা নিয়েই কিছু দুষ্কৃতী একেবারে দেগঙ্গা 84 এলাকায় প্রায় 10 বিঘা জমির উপরে, সেখানে প্রায় 3-4 বছরের গাছ, প্রায় 100-র বেশি আম গাছ, অর্থাৎ এই দুষ্কৃতীরা ভেবেছিল যে রেমালের তাণ্ডবই গাছগুলো নষ্ট হয়েছে, কিন্তু দেখা যায় সেখানে একের পর এক প্রায় 100 গাছের গোড়া পুরোটাই কেটে দেওয়া হয় এবং সবটাই দুষ্কৃতীর দিকে অভিযোগ। অর্থাৎ কে বা কারা রাতের অন্ধকারে করেছে, ফলে এখনও কিন্তু স্পষ্ট নয়। কিন্তু এই যে জমির মালিক, তার স্পষ্ট দাবি, যেভাবে বিশ্ব উষ্ণায়নের দিকে এগোচ্ছে সেখান থেকে এই চিন্তাভাবনা করেই তিনি কিন্তু প্রায় 100 আম গাছ লাগিয়েছিলেন এবং সেই গাছে, অর্থাৎ যেভাবে রেমালের তাণ্ডব চলেছে রাজ্য জুড়ে, সেখান থেকে সেই রাতেই কিন্তু দুষ্কৃতের তাণ্ডব চলেছে একেবারে প্রায় 100 গাছ নিধন করে। অর্থাৎ 100 গাছের গোড়া পুরোটাই কেটে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই গাছের মালিক, প্রায় 100 গাছের মালিক, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন এবং তার একটাই অভিযোগ যে যারা দুষ্কৃতীরা এই ধরনের গাছ নিধন করে, আম গাছ নিধন করে, তাদেরকে কড়া শাস্তি চায় এবং কড়া শাস্তি হোক, এটাই তিনি দাবি করেছেন। ধন্যবাদ জিয়াউল। আমাদের জমিতে প্রায় 10 বিঘা জমিতে 100-র উপরে আম গাছ বসিয়েছিলাম। এই রেমাল ঝড়ের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী কাল রাত্রিতে সেই গাছের সব গোড়া কেটে দিয়েছে। গাছগুলো মোটামুটি পরিণত হয়ে গেছিল। কারা করতে পারে এটাই তো বুঝতে পারছি না। পার্শ্ববর্তী জমি যদি করে, তাদের থেকে যাতে ক্ষতি না হয়, তাদের থেকে অন্তত 15 থেকে 20 ফুট দূরে গাছগুলো বসানো আছে। তারাও যদি ক্ষতি তোদের ইচ্ছা হয়, তাহলে তো প্রথম বছরই গাছগুলো কাটতে পারতো, কিন্তু আজ 3 বছর বয়স পরিণত গাছ, সেই গাছ কাটলো। আমি তো গাছ তো আর ফিরে পাবো না, কিন্তু দুষ্কৃতীগুলো ধরা পড়ুক, তারা অন্তত শাস্তি পাক। রেমালের প্রভাব তো পড়েছে দক্ষিণবঙ্গে, তবে কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রেমালের প্রভাবে দিনভর বৃষ্টি। আজ কোচবিহারে ঝিরঝিরে বৃষ্টিতে জনজীবনে প্রভাব পড়েছে। বৃষ্টিতে গরম থেকে যেমন স্বস্তি কোচবিহারবাসী, কিন্তু আজ সারা দিন ধরেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। কোচবিহারে আজকে দিনভর ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, স্বস্তি পাওয়া গিয়েছে গরম থেকে, কিন্তু আগামী কাল থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে ভারী বৃষ্টি হয়েছে, কোচবিহারে সে ধরনের বৃষ্টি না হলেও এদিন সকাল থেকে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, কখনো মাঝারি বৃষ্টি হয়েছে এবং যার ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছে। খুব বেশি প্রয়োজন না থাকলে মানুষ বাড়ির থেকে বাইরে বেরোয়নি। পাশাপাশি এই যে দিনভর বৃষ্টি হয়েছে, এর ফলে গত কয়েকদিন ধরে যে প্রচণ্ড গরম ছিল তার থেকে কিছুটা স্বস্তি মিলেছে। পাশাপাশি হাওয়া অফিস সূত্রে আমরা যেটা জানতে পারছি, হাওয়া অফিস যেটা জানিয়েছে, আগামীকাল থেকে কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
সেক্ষেত্রে জেলা প্রশাসন এবং সেচ দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর তারা প্রস্তুত রয়েছে। বিভিন্ন নদীগুলোর দিকে তারা সতর্ক, বিভিন্ন নদীগুলোতে যাতে জল বাড়ে, কি পরিস্থিতি রয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে যে বাসিন্দারা রয়েছে তাদের যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায়। অর্থাৎ এই ঝিরঝিরে বৃষ্টিতেও জনজীবনে প্রভাব পড়েছে কোচবিহারে। ধন্যবাদ শুভঙ্কর। কোচবিহারের ছবিটার পাশাপাশি আমরা আলিপুরদুয়ারের ছবিটা তুলে ধরছি। সেখানেও কিন্তু আজকে বৃষ্টি, দিনভর বৃষ্টিতে স্বস্তি পেয়েছে আলিপুরদুয়ারবাসী, কিন্তু একই সঙ্গে কিছুটা হলেও প্রভাব পড়েছে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রাজকুমার। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ জুড়ে, এবং সেই জায়গা থেকে আলিপুরদুয়ারের আজকের কি পরিস্থিতি ছিল? দেখো প্রিয়াঙ্কা, গতকালকের পরিস্থিতি থেকে আজকে আবহাওয়া কিন্তু অনেকটাই মনোরম। সারা দিনভর কিন্তু আলিপুরদুয়ারে হালকা হাওয়া হয়েছে এবং মাঝে মধ্যে কখনো ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। এক কথায় গতকালকের যে গরম ছিল সেই গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে আলিপুরদুয়ারবাসী আজকের আবহাওয়ার জন্য। কিন্তু আগামী কালকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই ভারী বৃষ্টির জন্য কিন্তু বিভিন্ন জায়গায় যেমন সেচ দপ্তর, আলিপুরদুয়ার পুরসভা সহ প্রশাসনের সমস্ত মহল কিন্তু প্রস্তুত আছে। সেচ দপ্তর থেকে জানানো হয়েছে এই যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা যদি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে জেলার বিভিন্ন জায়গায় হয় তাহলে তেমন কোনো অসুবিধার বিষয় নেই, কিন্তু কোনো একটি জায়গায় যদি একত্রিতভাবে যদি এই ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু কিছুটা অসুবিধে হতে পারে এবং তার প্রস্তুতি নিয়ে রেখেছে সেচ দপ্তর। প্রিয়াঙ্কা, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ দুর্যোগ মুক্ত হতে চলেছে, কিন্তু আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়ার অবনতি। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলো। শনিবার ভোটের দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আগামী শনিবার। নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে, অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য আপনার সতর্কবার্তা আছে এবং ইয়েলো সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, 5টি মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।